পিলখানা ট্র্যাজেডিতে শহীদ সেনা সদস্যদের স্মরণ, বনানীতে সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। জুলাই আন্দোলনে হতাহতদের তালিকা পুনর্মূল্যায়ন করা হবে, অনুদান ও পুনর্বাসনের নির্দেশ সরকার প্রধানের। আহসান এইচ মনসুরকে সরিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হল মোস্তাকুর রহমানকে। সরকারি অফিসে নিয়মানুবর্তিতা মানার নির্দেশনায় বেড়েছে ছোটাছুটি, ক্যাডারদের মধ্যে এখনও যথাপূর্বং তথাপরং পরিস্থিতি। $11 লাখ পোস্টাল ভোট পেতে খরচ 100 কোটি টাকা, খাজনার চেয়ে বাজনা বেশি হওয়ায় প্রবাসীদের জন্য বিকল্প ভাবছে নির্বাচন কমিশন। এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে শুরু মশক নিধন অভিযান, এতদিন সমন্বয়ের অভাব থাকলেও দ্রুতই সুফল মেলার আশ্বাস। পিলখানা হত্যাকাণ্ডের 17 বছর আজ। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি সেই সময় বিডিআরের কিছু বিপদকামী সদস্য দাবি দাওয়ার নামে অগ্নিসংযোগ, লুটপাট ও নির্মম হত্যাযজ্ঞের মাধ্যমে পিলখানায় নারকীয় তাণ্ডব চালায়। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে বনানীতে সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডে তৎকালীন বিডিআরের মহাপরিচালক মেধাবী সেনা কর্মকর্তা শাহাদাত বরণ করেন। বিদ্রোহের নামে সংঘটিত সেই হত্যাযজ্ঞ জাতির ইতিহাসে এক বেদনাবিধুর অধ্যায় হয়ে আছে। দীর্ঘ 1.5 দশক পর পিলখানা ট্র্যাজেডির ক্ষতকে রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করতে 2025 সালে 25 ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। সকাল 10টার আগেই জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে পৌঁছান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। প্রথমে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে পিলখানা হত্যাকাণ্ডের নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তারপর পিলখানা ট্র্যাজেডিতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শহীদদের আত্মার শান্তি কামনায় নীরবতা পালন করা হয়। একই সঙ্গে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়ায় অংশ নেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। দিবসটির কর্মসূচি হিসেবে শহীদ সেনা কর্মকর্তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি জাতি তাদের অবদান স্মরণ করবে। শহীদ পরিবারদের এই জাতিকে আশ্বস্ত করতে চাই যে পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে। এই দিনে যে চক্রান্ত হয়েছিল, যে প্রচেষ্টা হয়েছিল যে বাংলাদেশের পুরো যে নিরাপত্তা ব্যবস্থা, সেই ব্যবস্থাকে ভেঙে দেওয়ার একটা গভীর চক্রান্ত হয়েছিল। তদন্ত করে দায়ী ব্যক্তিদের এবং শক্তিদেরকে আপনার আইনের আওতায় নিয়ে আসা এবং তাদের শাস্তিকে নিশ্চিত করা। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। পিলখানায় বিডিআর সদর দপ্তরে সেনা হত্যাকাণ্ডের নেপথ্যে স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী শক্তির গভীর তৎপরতা ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এই হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ এখন জনগণের কাছে স্পষ্ট বোধগম্য বলেও জানান তিনি। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি এই মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, পিলখানায় সেনা হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া চলমান, বিচারাধীন বিষয় হওয়ায় এটি নিয়ে বিস্তারিত বলার অবকাশ নেই। তবে এই বর্বরোচিত হত্যাকাণ্ডের পেছনে যে দেশবিরোধী শক্তির হাত ছিল তা উপলব্ধিতে থাকা জরুরি। 2009 সালের পর দিনটি যথাযোগ্য গুরুত্বসহ পালন করা হয়নি বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী। বলেন, 2024 সালে দেশ ফ্যাসিবাদ মুক্ত হওয়ার পর থেকে দিনটি শহীদ সেনা দিবস হিসেবে পালিত হচ্ছে। দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে মন্ত্রিপরিষদ বিভাগের দেওয়া নির্দেশনার পর সচিবালয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নির্ধারিত সময় উপস্থিতি বেড়েছে। সকাল 9টার মধ্যেই বেশিরভাগ কর্মকর্তা কর্মচারী নিজ নিজ দপ্তরে উপস্থিত হচ্ছেন। তবে এর মধ্যে যে কিছু ব্যতিক্রম নেই তাও নয়। সরকারি অফিস নামটা সামনে আসলেই চোখে ভাসে নির্ধারিত সময়ে কর্মকর্তা কর্মচারীদের চেয়ার ফাঁকা। দেরি করে অফিসে এসেও ফাইলের স্তূপে মুখ ডুবিয়ে চা নাস্তা ভক্ষণ আর খোশ গল্পে মেতে থাকা, আবার সময় শেষের অনেক আগেই অফিস থেকে বেরিয়ে যাওয়া প্রায় নিয়মিত ঘটনা।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে ভিন্ন এক রূপ দেখা যাচ্ছে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে। দায়িত্ব নেওয়ার পরদিনই প্রধানমন্ত্রী নিজেই সচিবালয়ে পৌঁছে যান সকাল ৯টার কিছু পরেই, যে ধারা প্রায় প্রতিদিনই দেখা যাচ্ছে। প্রধানমন্ত্রীর পদাঙ্ক অনুসরণ করে মন্ত্রী প্রতিমন্ত্রীরাও ছুটছেন নিজ নিজ কার্যালয়ে। তবে তাদের চোখে পড়ে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীদের সেই আদি অকৃত্রিম ঢিমেতাল। আইন মন্ত্রণালয় ঘোষণা দেয় নিয়মানুবর্তিতা না মানলে দেয়া হবে শাস্তি। নির্দেশনা জারি করে মন্ত্রিপরিষদ বিভাগও, আর তাতেই যেন শুরু হয় নরণচরণ। সকাল ৯টায় অফিস, ৯টায় ধরতে ছোটাছুটি বেশ লক্ষণীয়। আমি খুবই খুশি যে আমরা একদম টাইমলি আমরা অফিসে ঢুকতে পারছি, সময়ের আগেই আমরা ঢুকছি। ৯টার বিষয়টা ৯টা আমরা সবসময় ৯টায় আসার চেষ্টা করি, তবে এই সার্কুলারের পরে আরো একটু সচেতন হয়েছে লোকজন। অবশ্য নন ক্যাডারদের চেয়ে ক্যাডারদের সময়ানুবর্তিতার এখনো যেন সংস্কৃত প্রবচনের মতো যথা পূর্বং তথা পরং। সবাই ঠিক মতো টাইম মতোই আসছে, যেহেতু উনি অর্ডার দিছে সেহেতু তাদের 1 মিনিট 2 মিনিটও যাতে নাই হয় তাড়াতাড়ি আসে। অবশ্য সার্বিক বিবেচনায় আগের তুলনায় সচিবালয়ে কাজের গতি অনেক বেড়েছে বলেই দৃশ্যমান। রিফাত তাসনুভা, ডিবিসি নিউজ, ঢাকা। সময় মতো অফিস নইলে ব্যবস্থা, সরকারের এই নির্দেশনা উপেক্ষিত হচ্ছে ময়মনসিংহের বেশ কয়েকটি দপ্তরে। জেলার এলজিইডি, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয় এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক ও নির্বাহী প্রকৌশলীর কার্যালয় শীর্ষস্থানীয় কর্মকর্তাদের পাওয়া যায়নি নির্দিষ্ট সময়। সরকারি নির্দেশনা না মানা আর বিলম্বের কারণ জানতে চাইলে উল্টো হম্বিতম্বি করেছেন এক কর্মকর্তা। বুধবার সকাল 10টা ময়মনসিংহের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ময়মনসিংহ সদর সার্কেলের তত্ত্বাবধায়কের কার্যালয়ে পাওয়া যায়নি কোনো কর্মকর্তাকে। সকাল 10টার ডিবিসি নিউজে সরাসরি দেখানো হয় এমন চিত্র। সংবাদ শেষ হওয়ার সাথে সাথে প্রাক্কলনিক হুমায়ুন কবির ডিবিসি নিউজের টিমের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। ওনার সাথে কথা বলে আমি এখানে কাজ শুরু করেছি। আমি জিজ্ঞেস করি ওনার কাছে, ওনার সাথে কথা অফিস চলাকালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সরকারি গাড়িতে শিশুকে স্কুলে আনা নেয়ার কাজেও ব্যবহার করা হচ্ছে। এটা কি সামিউল সাহেবের বেবি? এই বাসায় কে থাকে মূলত? এদিকে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীকেও তার দপ্তরে 10টার আগে পাওয়া যায়নি। একাধিকবার ফোন দিলে তিনি সিটি কর্পোরেশন কর্মশালায় উপস্থিত হয়েছেন বলে জানালেও সে সময় তিনি সেখানেও উপস্থিত ছিলেন না। সামিউল সাহেব, আপনাকে 20 বার কল দিয়েছি। আপনার 9টায় অফিস, আপনি 10টায় এখন বলছেন সিটি কর্পোরেশনে আছেন। আপনি 9টা থেকে অফিস করছেন না তো? আপনার ওয়ার্কশপে আপনি নাই, আপনি শাহাবুদ্দিন মিলনায়তনে নাই। আমি তো ঘুরেই আসলাম মাত্র। এদিকে চট্টগ্রাম নগরীর জেনারেল হাসপাতালে চিকিৎসকরা নির্ধারিত সময় সকাল 9টা থেকে নিয়মিত চিকিৎসা সেবা কার্যক্রম শুরু করেন। এর আগে সকাল 8:50 দিকে হাসপাতাল পরিদর্শন করেন তত্ত্বাবধায়ক ডাক্তার একরাম হোসেন। চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে স্বস্তি ও সন্তুষ্টির চিত্রও দেখা গেছে তখন। প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সবাইকে নির্দেশনা দেওয়া আছে এবং সবাই সেটাকে সম্মানজনকভাবে চেষ্টা অবশ্যই তারা অফিস আওয়ারে 9টার মধ্যে অফিস শুরু করে দেবে। একই চিত্র রাজশাহীতে। গণপূর্ত অধিদপ্তরে গিয়ে দেখা যায় সকাল 9টার মধ্যে এসেছেন কর্মকর্তা কর্মচারীরা। প্রধানমন্ত্রীর নির্দেশনা থাকায় সবাই ঠিক সময়ে অফিসে আসছেন বলে জানান। প্রধানমন্ত্রী নিজেও তার প্রত্যেকটা কাজে টাইম মেনটেন করতেছে। আমরা যেহেতু তার নির্দেশনায় আমরা চলতেছি, দেশটাকে ওভাবে আগাতে হবে আমাদেরকে আগে থেকে আরও স্ট্রিক্টলি, তাই আমরা আরও জিনিসটাকে আরও স্ট্রিক্টলি ফলো করার চেষ্টা করতেছি। খুলনায় সরকারি অফিসের কর্মকর্তা কর্মচারীরা যথাসময়ে অফিসে আসছেন। অফিসগুলো ফিরে এসেছে কর্মচাঞ্চল্যে। কার্যক্রমই চলছে। আমি আমার অফিস থেকে শুরু করে যারা আমার সাথে সংশ্লিষ্ট যত অফিস সবার মধ্যে আমি কর্মচাঞ্চল্য দেখতে পাচ্ছি। সরকারি কর্মব্যবস্থায় শৃঙ্খলা জোরদারে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সব কর্মকর্তা কর্মচারীকে নির্ধারিত সময় অনুযায়ী অফিসে উপস্থিত হওয়া এবং সময় মতো প্রস্থান নিশ্চিত করার নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। হুমায়রা ইরা, ডিবিসি নিউজ ডেস্ক। প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটের বিকল্প ভাবছে এখন নির্বাচন কমিশন। এর কারণ এই পদ্ধতিতে 11.25 লাখ বৈধ ভোট পেতে খরচই হয়েছে 100 কোটি টাকার বেশি। কমিশন মনে করে ভবিষ্যতে ভোট দেওয়ার আগ্রহ বাড়লে পাল্লা দিয়ে বাড়বে খরচও। অন্যদিকে ভোটাধিকার প্রয়োগে ভোটারের গোপনীয়তা রক্ষাসহ বিভিন্ন ধরনের চ্যালেঞ্জও রয়েছে। এসব শঙ্কা থেকে প্রবাসীদের জন্য প্রক্সি ভোট ব্যবস্থা চালুর বিষয়ে ভাবছে ইসি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোটদান পদ্ধতি চালু করে নির্বাচন কমিশন। এতে প্রবাসীদের জন্য প্রতি ভোটে কমিশনকে খরচ করতে হয় অন্তত 700 টাকা। বিদেশে বাংলাদেশি প্রবাসীর সংখ্যা 1.5 কোটির কাছাকাছি। বিশাল এই জনগোষ্ঠীকে ভোটের আওতায় আনতে হলে পোস্টাল ব্যালটে খরচের পরিমাণও বাড়বে বহুগুণ। ভবিষ্যতে এই অর্থ কমিশন বহন করতে পারবে কিনা তা নিয়ে আছে শঙ্কা। তাই পোস্টাল ব্যালটের বদলে নতুন করে প্রক্সি ভোট ব্যবস্থা চালুর বিষয়ে ভাবছে ইসি। পোস্টাল ব্যালটে অনেক টাকা, প্রায় 700-800-900 টাকা করে প্রতিজনের জন্য খরচ হয়। এটা কতদিন আমরা বহন করব সে এক প্রশ্ন আছে। আজকে হয়তো 5 লক্ষ হয়েছে, আগামী ইলেকশন হয়তো 25 লক্ষ হবে, তাহলে এটা শুধু বেড়েই যাবে। প্রক্সি ভোট দিবেন, বিদেশে যিনি আছেন তিনি তার পিতাকে দিতে পারবেন, মাতাকে দিতে পারবেন, তার স্ত্রীকে দিতে পারবেন, তার সন্তানকে দিতে পারবেন। শিগগিরই একটু চেষ্টা করে দেখব যে রাজনৈতিক কনসেনসাস আছে কিনা। তবে জাতীয় নির্বাচনে প্রক্সি ভোটিং পদ্ধতিতে জটিলতা বাড়বে বলে মত নির্বাচন বিশেষজ্ঞ বদিউল আলম মজুমদারের। প্রক্সি ভোটিং সাধারণত ব্যবসায়িক প্রতিষ্ঠানে হয়, সীমিত আকারে ব্যবসায়িক প্রতিষ্ঠানে হয়। এই যে নির্বাচনের ব্যাপারে এটা কার্যকর হবে, বরং আরও জটিলতার সৃষ্টি হবে। কে কার প্রক্সি হবে এবং জোর করে প্রক্সি আদায় করবে কিনা, এরকম আরও অনেক রকম জটিলতার সৃষ্টি হতে পারে। এর বিকল্প হতে পারে যে অনলাইন ভোটিং ব্যবস্থার যে টেকনোলজি, সেই টেকনোলজি আমাদের আছে। ইসির প্রকল্প কর্মকর্তারা চাইছেন পোস্টাল ভোটিং পদ্ধতিকে ভবিষ্যতের জন্য আরও উপযোগী করতে, আর খরচ কমাতে তা ই ভোটিং পদ্ধতিতে পরিবর্তনেও মত রয়েছে তাদের। আমার মনে হয় প্রক্সি ভোটিং একটা অপশন হিসেবে আগের থেকে ছিল, বাট আমাদের স্টেক হোল্ডার্স ইনক্লুডিং পলিটিক্যাল পার্টিজ কেউ এটা অ্যাকসেপ্ট করেনি। পোস্টাল ভোটিং আইটি সাপোর্ট করেছে আর বলেছে যে অনলাইনটা ফিউচারের জন্য ডেভেলপ করা, পাইলটিং করার জন্য রেখে ওভাবে আমরা আগিয়েছি। যেহেতু অলরেডি আমাদের ভোটাররা পোস্টাল ভোটিং এটার একটা সুফল পেয়েছেন, নতুন চিন্তা না করে বরঞ্চ এটাকে সামনে আগাতে দেওয়া। ত্রয়োদশ সংসদ নির্বাচনে 5,44,380 জন প্রবাসী ভোট দিয়েছেন পোস্টাল ব্যালটে। নাজমুল হুদা, ডিবিসি নিউজ, ঢাকা। এতদিন সমন্বয় ছিল না, তাই মশক নিয়ন্ত্রণে কাজ হয়নি। মশার উপদ্রব বেড়েছে ঢাকার 2 সিটিতে, জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। দ্রুতই সমস্যার সমাধান হবে আশ্বাস দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনগণের সহযোগিতা ছাড়া মশক নিধন সম্ভব নয়। আর 2 সিটির প্রশাসকরা জানান, মশক নিধন অভিযানে কোনো অনিয়ম সহ্য করা হবে না। শীত শেষ না হতেই মশার যন্ত্রণায় অতিষ্ঠ রাজধানীবাসী। গবেষণা বলছে রাজধানীতে মশা বেড়েছে 40%। মার্চে পরিস্থিতি আরও ভয়াবহের আভাস রয়েছে। পরিস্থিতি যখন এমন, তখন 2 সিটি কর্পোরেশন নেমেছে ক্রাশ প্রোগ্রামে। বুধবার সকালে দক্ষিণ সিটির ধলপুর এবং উত্তর সিটির মিরপুরে মশা মারার ঔষধের নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ সময় 2 সিটিতে উপস্থিত থেকে ওষুধের কার্যকারিতা সরাসরি পর্যবেক্ষণ করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম.এ. মুহিত। শুধু আমরা না, মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে কনসার্ন এবং উনি সিরিয়াসলি এই ব্যাপারে আমাদের সবাইকে, যে যেখানে আছেন, আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে জনগণকে যত দ্রুত সেবাগুলো দেয়া যায় সেটার জন্য আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। আমরা ধরে নিব ওষুধটা ভালো, এরপর যদি কিছু হয় যত তাড়াতাড়ি সম্ভব তার বিকল্প ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা গ্রহণ করব। আর আমাদের কাজকর্ম কিন্তু আজকে থেকে শুরু হচ্ছে, আশা করি আমরা সাকসেসফুল হই। মশা মারার অভিযান নিয়ে কথা বলেন 2 সিটির প্রশাসকরা। আর যেই মশকের আপনি কথা বলেছেন যারা এই কাজগুলো করে থাকে, সেটার জন্য একটা মনিটরিং টিম আছে। বাদটা কিছু পরে আমরা অফিসে গিয়ে ডিপার্টমেন্টাল যে মিটিংগুলো আছে সেই মিটিংগুলোকে আমাকে অবগত করার জন্য আমি ইতিমধ্যে নির্দেশ দিয়েছি। এইবার বছরই 2বার করে এগুলো আমদানি যখন করা হয়, তখন বিভিন্ন পর্যায়ে প্রয়োজনীয় 2-3টি যে টেস্ট করা দরকার সেগুলো নিয়মিত করা হচ্ছে এবং এই পদ্ধতিটা যেন চলমান থাকে সে ব্যাপারে আমরা। ঢাকার 2 সিটিতে মশক নিধন কার্যক্রমে কারো গাফিলতি সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। জনস্বার্থে কেরানীগঞ্জের সুভার্থা খালের বর্জ্যসহ অবৈধ স্থাপনা অপসারণ করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আনি। বুধবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সুভার্থা খাল পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। আরও বলেন, সুভার্থা খাল খনন শেষে জনস্বার্থে 2য় ধাপের কাজ শুরু করা হবে। সুয়ারেজ লাইন ও ড্রেনেজ ব্যবস্থা করতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে সকল সুবিধা নিশ্চিত করা হবে। এজন্য প্রয়োজনে প্রকল্পের মাত্রা বৃদ্ধি করা হবে বলেও জানান পানি সম্পদ মন্ত্রী।
এই খাল এর উপরে বর্জ্য এমনভাবে জমে আসছে, অনেক জায়গায় দখল বেদখল আছে, সেখানে সবাই সহযোগিতা তো লাগবেই। পাশাপাশি আমরা আমাদের জনস্বার্থে যেটা খুব বেশি গুরুত্বপূর্ণ, আমরা সেখানে আমাদের প্রকল্পের মাত্রা বৃদ্ধি করব এবং সার্বিক কাজগুলো এগিয়ে নিয়ে যাব আমাদের সবার সহযোগিতায়। নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন থাকলেও মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পেরেছে এবং দলগুলো ফলাফল মেনে নিয়েছে, এমন মন্তব্য করেছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। সকালে জাতীয় প্রেস ক্লাবে সুজনের দৃষ্টিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। বলেন, আইনি কাঠামো সঠিক হলে নির্বাচন সুষ্ঠু হয়। বিগত দিনে আইনি কাঠামোর দুর্বলতার কারণেই সুষ্ঠু নির্বাচন সম্ভব হয়নি। ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকদের সুযোগ না দিলে এই নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন উঠত না বলেও মন্তব্য করেন সুজন সম্পাদক। অনেকগুলো সংস্কার প্রস্তাব করেছিলাম, এগুলো যদি গৃহীত হতো তাহলে যেই সকল প্রশ্ন উঠেছে নির্বাচন নিয়ে সেগুলো অ্যাভয়েড করা যেত, সেগুলো উঠতো না। নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন আছে, কিন্তু সবচেয়ে বড় কথা মানুষ ভোট দিতে পেরেছে, নির্বিঘ্নে ভোট দিতে পেরেছে এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু ব্যত্যয় ঘটেছে এবং দলগুলো ফলাফল মেনে নিয়েছে। পবিত্র রমজানে ইফতারের টেবিলে জিলাপি না থাকলে যেন পূর্ণতা পায় না আয়োজন। আর ময়মনসিংহ নগরীতে ইফতার মানেই টক মিষ্টি জিলাপি, যার উদ্ভাবন হয় 3 দশকেরও বেশি আগে। প্রতিদিন লাখ টাকার বেশি বিক্রি হওয়া এই খাবারের পেছনে আছে এক সংগ্রামী জীবনের গল্প। কড়াইয়ে ফুটছে তেল, দক্ষ কারিগরের হাতে আকার নিচ্ছে জিলাপি। গাঢ় বাদামি রঙে ভেজে নেওয়ার পর গরম শিরায় ডুব, মুহূর্তেই তৈরি হচ্ছে মচমচে রসালো টক মিষ্টির এক অনন্য স্বাদ। অন্যান্য দোকান যখন পণ্যের পসরা সাজাতে ব্যস্ত, তখন ভিড় লেগে যায় মেহেরবান হোটেলে। স্বাদের টানেই নগরীর বিভিন্ন এলাকা থেকে আসেন ভোজন রসিকরা। রোজায় প্রতিদিন 1 থেকে 1.5 লাখ টাকার জিলাপি বিক্রি হচ্ছে এই দোকানে। এই হোটেলের কর্মচারী জাকির 33 বছর আগে প্রথম এ জিলাপি তৈরি করেন। বৃষ্টির দিনে ক্রেতা না থাকায় নষ্ট হতে বসা ময়দা আর চিনির মিশ্রণে তেঁতুলের টক আর মাসকলাই মিশিয়ে বানান নতুন স্বাদের জিলাপি। কর্মচারীদের খাওয়ানোর পর সবার মুখে প্রশংসা। সেখান থেকেই শুরু হয় এই ঐতিহ্যের পথ চলা। সারা শহরের সিংহভাগ মানুষ এই দোকানের জিলাপিটাকে পছন্দ করে। এই জায়গার জিলাপিটা অনেক ভালো, সেই কারণে আমরা প্রতি রমজান মাসে এখান থেকে নিই। রমজান ছাড়াও ভিড় থাকে প্রত্যেক, এরকম এটা ময়মনসিংহের ঐতিহ্যবাহী দোকান। 2012 সাল থেকে মান উন্নয়নে ঘি ব্যবহার শুরু হয়। প্রতিবার ভাজার সময় ব্যবহার হয় নতুন তেল। বছরের অন্যান্য সময়ে প্রতিদিন প্রায় 2 মণ বিক্রি হলেও রমজানে তা বেড়ে দাঁড়ায় 6 থেকে 7 মণে। ডাক্তার গড় পুণ্যমিলন, ওই পুণ্যমিলনে 2 বছর জেলায় পাচ্ছি। ওই বিশেষ করে আর কি যে তারা যে ফেসবুকে ছাড়ছে, ওই ফেসবুকে ছাড়াতে মনে করো যে জিলাপিটা আরো উন্নত হয়ে গেছে। বর্তমানে টক মিষ্টি জিলাপি বিক্রি হচ্ছে 220 টাকা কেজি দরে, আর ঘিয়ে ভাজা স্পেশাল 360। সঙ্গে আছে আমিত্তি, বুন্দিয়া, ছোলা, ঘুগনি সহ নানা ইফতার সামগ্রী। ইমরান হাসান রাব্বি, ডিবিসি নিউজ, ময়মনসিংহ। ঈদ সামনে রেখে রাজধানীতে এরই মধ্যে শুরু হয়েছে পোশাক বেচাকেনা। রোজার শুরুর দিকে তুলনামূলক ভিড় কম থাকায় স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করছেন অনেকে। বিক্রেতারা বলছেন 10 রোজার পর পুরোপুরি জমবে বেচাকেনা। ক্রেতাদের চাহিদা এবং আবহাওয়া বিবেচনায় রেখে পণ্যের পসরা সাজিয়েছেন তারা। ঈদ আনন্দ বহুগুণ বাড়িয়ে দেয় নতুন পোশাক। তাই ছোট বড়, ধনী গরিব সব শ্রেণী পেশার মানুষ সাধ্যের মধ্যে পছন্দের পোশাক সংগ্রহে ছুটে যান মার্কেটে। ক্রেতাদের চাহিদা বিবেচনায় রেখে পোশাক নিয়ে আসছেন বিক্রেতারা। আমাদের ঈদ উপলক্ষে পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, গেঞ্জি, ফতুয়া এগুলা চলতেছে। এখনো ঈদের তেমন একটা কেনাকাটা জমে নাই, লোকজন আসে নাই। লো প্রায় দিয়ে শুরু হইলো আপনার 600 টাকা দিয়ে শুরু, আপনার 2000 পর্যন্ত বোরখা আছে। বড়দের পাশাপাশি ছোটদের জন্যও আছে বাহারি পোশাক। পোশাকের ডিজাইনে বিবেচনা করা হয়েছে আবহাওয়া। এবছর আমরা সুতি মালটাই বেশি উঠাইছি। বাচ্চাদের একবারে 0 থেকে প্রায় 8-9 বছর বাচ্চাদের ফ্রক, তারপরে ছেলে বাচ্চাদের জন্য 3/4 প্যান্ট, ফুল প্যান্ট, শার্ট, ফতুয়া। রমজান উপলক্ষে আমরা একটা মোটামুটি একবারে সীমিত লাভে এবার মাল বিক্রি করতেছি। এখনও পুরোপুরি জমে ওঠেনি বেচাকেনা। ভিড় কম থাকায় স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করছেন ক্রেতারা।
তো টুকটাক কেনাকাটা করতে আসছি আর মানে দেখতে আসছি যে মার্কেটে কি অবস্থা, ঈদের কেনাকাটা বা দামের জামা কাপড়ের কি অবস্থা, দাম এটা মূলত এই জন্য আসা আর কি। অ্যাকচুয়ালি আমার হাজবেন্ডের জন্যই কিনেছি পাঞ্জাবি, আর ওর আর আমারটা পরে কিনবো ইনশাআল্লাহ। ওরকম প্ল্যান কি সব সময় মোটামুটি র্যান্ডমলি কেনাকাটা তো করাই হয়, তো ঈদ মানে তো সব সময় স্পেশাল। 10 রোজার পর বিক্রি বাড়ার আশা ব্যবসায়ীদের। 10 রোজা থেকে বেচা কিনা হরদমে লাগবে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। দেশকে সকল ষড়যন্ত্র থেকে মুক্ত রাখতে অবিলম্বে পিলখানা হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, কোনো এক অজানা কারণে আমাদের দেশপ্রেমিক এই সেনাবাহিনীর নির্মম হত্যাকাণ্ডের বিষয়টিকে চাপা দেয়া হচ্ছে বারবার। ওই ঘটনায় কারা নির্দেশদাতা ও কোন দেশের মদতদাতা এসব জাতির সামনে তুলে ধরার তাগিদ দেন তিনি। পাশাপাশি এই ঘটনার দায়ে বিনা অপরাধে অসংখ্য বিডিআর সদস্যদের মুক্তির দাবিও জানান জামায়াতের এই শীর্ষ নেতা। পরিষ্কারভাবে দেশের অখণ্ডতা এবং বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র ছিল, আমরা এটা নিয়ে অন্ধকারে থাকতে চাই না। এটা যদি আজকে উন্মোচিত না হয়, তো এই দেশকে নিয়ে আবার কেউ, কোন দল, কোন সংস্থা, কোন শক্তি যে ষড়যন্ত্র করবে না, তার তো কোনো নিশ্চয়তা নেই। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় তৃতীয় দফায় পরমাণু আলোচনায় বসবে ইরান যুক্তরাষ্ট্র। তার আগে ওয়াশিংটনের সাথে ন্যায়সঙ্গত চুক্তি করতে তেহরান প্রস্তুত বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তবে একই সাথে হুঁশিয়ারি দিয়েছেন, কোনো ধরনের হামলা হলে তার দাঁত ভাঙা জবাব দেবে ইরান। আরাকচি মন্তব্য করে বলেন, কূটনীতিকে অগ্রাধিকার দিলে একটি ঐতিহাসিক চুক্তিতে পৌঁছানো সম্ভব। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভানচি জানিয়েছেন, চুক্তি সফল করতে সব ধরনের সদিচ্ছা নিয়ে টেবিলে বসবে তেহরান। আলোচনার আগ্রহের মধ্যেও মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের একটি বিমান ঘাঁটিতে ইতোমধ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের 11টি অত্যাধুনিক F-22 স্টিলথ ফাইটার জেট। এছাড়া বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী USS জেরাল্ড আর ফোর্ড বর্তমানে ভূমধ্য সাগরে অবস্থান করছে। টি-20 বিশ্বকাপে আজ কলম্বোর প্রেমাদাসায় সুপার 8-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে শ্রীলঙ্কা। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7:30টায়। শ্রীলঙ্কার প্রেমাদাসায় প্রথম জয়ের খোঁজে মাঠে নামবে দু দলই। সুপার 8-এ নিজেদের প্রথম ম্যাচে বৃষ্টির কারণে পাকিস্তানের সাথে পয়েন্ট ভাগাভাগি করে নিউজিল্যান্ড। রান রেটের জটিলতা এড়াতে এই ম্যাচে জয়ের লক্ষ্য নিউজিল্যান্ডের। কলম্বোর স্পিন সহায়ক উইকেটে দলের ভার বহন করতে হবে মিচেল স্যান্টনার ও ইশ সোধিকে। অন্যদিকে শ্রীলঙ্কার জন্য এই ম্যাচ বাঁচা মরার লড়াই। সুপার 8-এর প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে হেরে ব্যাকফুটে লঙ্কানরা, তাই ঘরের মাঠে বাড়তি চাপ নিয়ে মাঠে নামবে স্বাগতিকরা। লঙ্কানদের সামনে বড় চ্যালেঞ্জ ব্যাটারদের রানে ফেরা। সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে এই ম্যাচে চেনা ছন্দে ফিরতে হবে কুশাল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কাকে। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।